একদম প্রথমে কিভাবে শুরু হলো? ফুটবল এই যে খেলাটা ভারতে কিভাবে এলো? কেন এলো? কখন এলো? শুধু সিপাহী বিদ্রোহেই নয়, ফুটবলেও ব্যারাকপুর ছিল ভালো মতো। একদম। ফুটবলে যদি ভারতীয়দের প্রথম কারোর নাম আসে তাহলে সেটা ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এবং এটাই হচ্ছে ভারতীয় ফুটবলের প্রথম মিথ। নমস্কার, গোল টেবিল ফুটবল বৈঠকের ভারতীয় ফুটবলের ইতিহাস পডকাস্ট সিরিজ তার দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত। আমি গৌরব। আমি দেবজয়। দেবজয়দা, আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম সেটা একটু বলো। আমরা আগের দিন আলোচনা করেছি ভারতীয় ফুটবলের আদি কথা নিয়ে। আমরা আলোচনা করেছি ভারতীয় ফুটবলের জনক যাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে। ভারতীয় ফুটবলের প্রথম স্কাউট দুঃখীরাম মজুমদার, এছাড়াও বিভিন্ন ক্লাব সেই সময় কলকাতাতে ফুটবল খেলা শুরু করছে, রেজিমেন্টাল গ্রুপ যাদের হাত ধরেই ভারতে ফুটবল এসেছিল, আর বিভিন্ন মিশনারিজরা এই নিয়ে। আজকে আমরা কি আলোচনা করব? আজ আমরা কথা বলবো ফুটবল মানেই কি বাংলা, বাংলা মানে কি ফুটবল। বহুদিন পর্যন্ত সেটাই ছিল, এখন সেটা অনেকটা পাল্টেছে, কিন্তু শুরুতেও কি বাংলা ছাড়া অন্য কোথাও খেলা হচ্ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। আর্মি ছাড়া অন্য কেউ সেই খেলা ভারতে নিয়ে আসছিল কিনা সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা এরিয়ান্স, শোভাবাজার ক্লাব, ওয়েলিংটন ক্লাব এগুলো নিয়ে বলেছিলাম, কিন্তু তাছাড়া মোহামেডান, মোহনবাগান দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাব, তাদের নিয়ে আমরা কোনো কথা বলিনি আগের দিন। তারাও এই সময় ক্লাব প্রতিষ্ঠা করছে। এই দুটো ক্লাবকে নিয়েও আমরা একটু ডিটেলে কথা বলবো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, শুরু যদি করি তাহলে প্রথমেই বলা দরকার যে এই যে অল্টারনেট ট্র্যাডিশন যেটার কথা বলে শুরু করলাম, এটার সাথে এডুকেশন বা শিক্ষার একটা সম্পর্ক আছে। ভারতে আর্মি ছাড়া আর দুটো ধরনের মানুষ ফুটবল খেলা নিয়ে খুব প্রচার করছে। এক হচ্ছে ইউরোপীয় অধ্যাপক এবং বিভিন্ন স্কুলের টিচাররা, এবং দ্বিতীয় হচ্ছে মিশনারি এবং নেভির অফিসাররা। এই সময়ের মধ্যে মনে রাখতে হবে তিনটে বা চারটে জায়গায় নেভির ক্যাম্প ছিল। এক হচ্ছে কলকাতা, এছাড়া বোম্বে, তখন বম্বে, ম্যাড্রাস আর করাচি। সুতরাং এই জায়গাগুলোতেও কিন্তু নেভি ক্যাম্পে আস্তে আস্তে খেলা শুরু হচ্ছে। আমি কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একদম ডিটেল আমি এখানে বলতে চাই, ঠিক আছে? কিছু জায়গার প্রাইভেট স্কুল যেমন ইটন, হ্যারো, উইনচেস্টার, এই সমস্ত জায়গার প্রাইভেট স্কুলরা এই সময় ভারতে ভ্রমণ করছে। ভারতে ভ্রমণ করার সময় বিভিন্ন প্রাইভেট স্কুলের বিরুদ্ধে তারা খেলছে, এবং তাদেরকে কারা ডেকে আনছে? এই প্রাইভেট স্কুলের এই সমস্ত মিশনারি টিচার, তারা পড়াচ্ছে, তারা এখানে স্কুলে খেলার প্রচার করতে চাইছে, সেই জন্য এদেরকে ডেকে আনছে। এছাড়া ডালহৌসি ক্লাব 1878-এর কথা আমরা বলেছি, তারা বাদে আরও কিছু ক্লাব এই সময় দেখা যাচ্ছে অন্যান্য জায়গায়। কলকাতার আশেপাশেও এক হচ্ছে নেভাল ভলেন্টিয়ার্স নামে একটা ক্লাব আমরা দেখতে পাচ্ছি, হাওড়া ইউনাইটেড ক্লাব, আর্মেনিয়ান ক্লাব, এগুলো সবই কলকাতার আশেপাশে। এছাড়া বিভিন্ন কলেজ এবং স্কুলের ক্লাব, যেমন প্রেসিডেন্সি কলেজ, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশপস কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, এদেরও কিন্তু নিজস্ব ফুটবল ক্লাব আস্তে আস্তে গড়ে উঠছে। এগুলো সবই কিন্তু 1880-90 এই সময় তারা খেলছে। এক্ষেত্রে একটা কথা দেবজয়দা বলে রাখা খুব দরকার, সকার অ্যাজ মরাল ট্রেনিং, এথিক্স, মোরালিটি, কি করে খেলা মানুষের মধ্যে একটা অন্য ধরনের চেতনা জাগিয়ে তুলতে পারে, খেলা মানুষের মধ্যে ডিসিপ্লিন আনতে পারে, এটাও ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। সেইখানে দুজনের কথা আবার আমাদের বলা খুব জরুরি। একজন হচ্ছে সেসিল আর্ল টিন্ডেল বিস্কো। ইনি একজন ইউরোপীয় অধ্যাপক বা টিচার, যিনি চার্চ মিশনারি হাই স্কুল অফ শ্রীনগরের একটা মিশনারি হাই স্কুল, সেখানে একটা ফুটবলের দল তৈরি করছে, এবং লোকাল যারা মানুষ তাদের বিরুদ্ধে গিয়ে এই দলটা তৈরি করছে। তারা কিন্তু হিন্দু ছেলেদের খেলতে দিতে চাইছে না। সেই ওই দলটা তৈরি করে সেই দলটাকে নিয়ে কাশ্মীরে ফুটবল খেলা শুরু হচ্ছে, এবং সেই দলটাকে নিয়ে নর্থ ইন্ডিয়ার একটা ট্যুরে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের সাথে ম্যাচ খেলছে। আরেকজন মানুষ থিওডোর লেটন প্যানেল, ইনি আফগানিস্তানে বান্নু হাই স্কুল, সেখানেও একটা একই রকম দল তৈরি করছে, এবং সেও সেই দলটাকে নিয়ে নানা জায়গায় ট্যুরে যাচ্ছে। এগুলোকে বলা যেতে পারে ভারতীয় ফুটবলের প্রথম দিকের দল তৈরি করে ট্যুর করা। এবং সেই দলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিখ, এই সমস্ত জায়গার মানুষেরা, এই সমস্ত ধর্মের ছেলেরা খেলছে। এই হচ্ছে একটা পুরো অন্য রকমের ধারা, যেটা প্রধানত উত্তর ভারতে দেখা যাচ্ছে, এবং স্কুলগুলোকে ঘিরে এই ধরনের দল তৈরি হচ্ছে।
আর তুমি যদি সামাজিক দিকটা দেখো সেই সময় ভারতে কিন্তু ব্রিটিশরা চাইছে এমন একটা গ্রুপ ক্রিয়েট করতে যারা তাদের হয়ে সরকারি কাজকর্ম সেইগুলো করবে। মানে একেবারেই লোকাল ভাষা জানা লোক, সেই একই সঙ্গে তারা ইংরাজিও জানবে। বলতে পারো বাবু কালচার শুরু করতে চাইছে ব্রিটিশরা ভারতবর্ষে, আর মিশনারিজরাও তাদের ধর্ম প্রচারে ব্যস্ত সেই সময়। এর সাথে তুমি কিভাবে রিলেট করছো ফুটবলকে? এই সময় ফুটবলকে এটার সাথে খুবই রিলেট করা যায়, কারণ কলোনিয়াল রুল যেটাকে আমরা বলি, এই সময় ভিক্টোরিয়ান ইংল্যান্ডে রাগবি খেলা খুব প্রচলিত হচ্ছে। রাগবি স্কুল একটা প্রচলিত স্কুল, এবং রাগবি খেলার সাথে ডিসিপ্লিন, ফিজিক্যাল স্ট্রেংথ, ম্যাসকিউলিনিটি মানে একটা পৌরুষ, যেটা এই খেলার সাথে যুক্ত। এবং বিভিন্ন উপনিবেশে সাম্রাজ্য বিস্তার করার জন্য ব্রিটিশরা মেনেই নিয়েছিল যে এইগুলো ভীষণ দরকার। এবং তারা যখন ভারতে এসে একটা ঔপনিবেশিক ইন্ডিজেনাস একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছে, বাবুদের তৈরি করার চেষ্টা করছে, তাদের মধ্যেও তারা এটা ঢোকানোর চেষ্টা করছে। সেখানে রাগবি খেলাটা খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে না। ফুটবল খেলাটা, এটা হয়তো এখানকার আর্থসামাজিক কারণেও সম্ভব হচ্ছে যে ফুটবল খেলাটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে, কারণ খেলা অনেক সহজ। একটা বল, কয়েকটা ছেলে, তাদের মধ্যে খেলাটার উৎসাহ ধরিয়ে দেওয়া, তাদের বলটা দিয়ে বলা যে তোমরা দৌড়ো। আর আমার মনে হয় নিয়ম কানুনও অনেক সহজ ফুটবলে, একদমই অনেক সহজ। এবং এখানে আরও কয়েকটা নাম আমি, যেহেতু এই ডিটেলগুলো খুব বেশি কোথাও পাওয়া যায় না, আমার মনে হয় আমাদের দর্শকরাও খুব মজা পাবে এটা জেনে, খুব ইন্টারেস্টিং এগুলো। এই সময় চিফস কলেজ নামে 5খানা স্কুল তৈরি হচ্ছে 1870 থেকে 1886। রাজকুমার কলেজ রাজকোট, মেও কলেজ আজমের, আরেকটা রাজকুমার কলেজ যেটা আসামের একটা পাহাড়ি এলাকায়, ডেলি কলেজ নামে ইন্দোরে একটা, এগুলো সব স্কুল। এইচিনসন কলেজ লাহোর। এই সমস্ত জায়গায় এই যে স্কুলগুলো, চিফস কলেজ নামে যে স্কুলগুলো তৈরি হচ্ছে, সেখানেও ফুটবল খেলা হচ্ছে। এবং সেইখানে খুব নিয়মানুবর্তিতার একটা প্রচার হিসেবে ফুটবলটাকে আনা হচ্ছে। এছাড়া সিমলা, নাগপুর, ব্যাঙ্গালোর, নৈনিতাল, দার্জিলিং, এই সমস্ত জায়গায় বিভিন্ন প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, এখানে প্রত্যেকটা জায়গায় ফুটবল খেলা হচ্ছে। মানে সারা ভারতবর্ষ জুড়েই আমরা দেখতে পাচ্ছি ফুটবলের একটা প্রচলন শুরু হয়ে গেছে বেশ ভালোভাবে। একদমই তাই। সেটাই এই প্রথম যে আমরা কথাগুলো বলছি, আমার মনে হয় সেটার থেকে আমাদের প্রধান শেখার ব্যাপার বা জানার ব্যাপার এটাই, আমাদের মনে রাখতে হবে শুধু বাংলায় ফুটবল খেলা হচ্ছে না। আর সংঘবদ্ধ ইনস্টিটিউশনাল ফুটবল খেলা বাংলায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, সেটা তো হবেই। কলকাতা তখন ভারতের রাজধানী, ব্রিটিশ রাজের রাজধানী কলকাতা। তো রাজধানীতে তারা প্রধানত নিয়ে আসছে, কিন্তু রাজধানীর বাইরে আর কোথাও যে হচ্ছে না সেটা পুরোপুরি ভুল কথা। সিমলায় হচ্ছে, এই সিমলার রেফারেন্স এখানে পাওয়া যাচ্ছে। সিমলার থেকেই কিন্তু এরপরে ডুরান্ড কাপ হবে, শুরু হবে। সুতরাং আরও অনেক ছোট ছোট জায়গা তৈরি হচ্ছে, যেটা পরে আইএফএ এবং এআইএফএফ এর একটা এপিসোড আমরা করব, সেখানে এই কথাগুলো আবার ফিরে ফিরে আসবে। কিন্তু এটা তো গোটা ভারতের কথা আমরা বললাম, কিন্তু ভারতের থেকে আবার আমাদের কলকাতায় ফিরে আসতেই হবে, বাংলার ফুটবলে ফিরে আসতেই হবে, কারণ আদি কথার পরে যদি তারপরের কথাও আমরা বলতে চাই, কলকাতাকে বাদ দিয়ে হবে না। এবং সেই যে কলকাতাকে বাদ দিয়ে হবে না, তার আমরা এরিয়ান্স ক্লাব, যেটা বললাম, এরিয়ান্স ক্লাব এবং শোভাবাজার ক্লাব নিয়ে কথা বলেছি। মোহনবাগান নিয়ে একটু বলো। মোহনবাগান নামটা এসেছে মোহনবাগান, একটা বাগান ছিল ফরিয়াপুকুর লেনে, যেটা আজকের দিনে শিবদাস ভাদুরী স্ট্রিট। সেইখানে এই বাগানটি মালিক ছিলেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব। তার বংশধারেরা এক বিখ্যাত পাট ব্যবসায়ী কীর্তিচরণ মিত্রকে এই বাগানটি বিক্রি করেন। বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার, যার নাম নীলমণি মিত্র, তাকে অ্যাপয়েন্ট করেন সেখানে প্রাসাদসম একটি বাড়ি বানাতে, এবং সেখানে একটি মার্বেল প্যালেস বানানো হয়। পুরোটাই বাংলার প্রথম সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রর তত্ত্বাবধানে। এইখানে এই বাড়ির নাম দেওয়া হয় মোহনবাগান ভিলা। এই মোহনবাগান ভিলাতে 1889 খ্রিস্টাব্দের 15ই আগস্ট দিনটা কিন্তু কাকতালীয়ভাবে খুবই কাকতালীয়, কিন্তু তখন থেকেই মোহনবাগান মেম্বারদের জন্য খুবই উল্লেখযোগ্য একটি দিন। সেই 15ই আগস্ট 1889 মোহনবাগান ভিলাতে সেই সময়কার উত্তর কলকাতার
তিন বর্ধিষ্ণু ফ্যামিলির মধ্যে একটি মিটিং হয়। মিত্র ফ্যামিলি, সেন ফ্যামিলি আর বসু ফ্যামিলি। ভূপেন্দ্রনাথ বোস, যিনি পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন, এই মিটিংয়ের মূল উদ্যোক্তা ছিলেন। এবং ওই দিনেই মোহনবাগান ক্লাবটির পত্তন হয় 1889 15ই অগস্ট। সুতরাং ফুটবল আর রাজনীতির সম্পর্ক খুব একটা নতুন নয়। না, আর যেটা সেই সময় যারা মোহনবাগানের কর্মকর্তারা ছিলেন তারা চাইছিলেন ফুটবলকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং খেলার মাধ্যমে সমাজের মধ্যে আদর্শ বোধ, সামাজিক মূল্যবোধ এগুলোকেও আস্তে আস্তে যাতে এরও প্রসার ঘটে বাঙালি যুব সমাজের মধ্যে, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। প্রথম যে মোহনবাগান যখন পত্তন হয় তখন মোহনবাগানের নাম দেওয়া হয় মোহনবাগান স্পোর্টিং ক্লাব। এরপরে 1 বছর পরে ফার্স্ট অ্যানিভার্সারিতে প্রেসিডেন্ট কলেজের ছাত্ররা এবং মোহনবাগানের কর্মকর্তারা প্রেসিডেন্সি কলেজের ইংলিশ লিটারেচারের প্রফেসর F.J. রোকে আমন্ত্রণ জানায় তাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানে। তিনি তখন পয়েন্ট আউট করেন যে তোমরা অ্যাংলিং বা রাইফেল শুটিংয়ের মতো খেলা কিন্তু ইনক্লুড করছো না, এটা খুবই সার্থক হবে তোমরা যদি স্পোর্টিং ক্লাবের নাম চেঞ্জ করে অ্যাথলেটিক ক্লাব করো। আর সেই থেকেই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এই সময় অবধি মোহনবাগানের ফুটবল প্র্যাকটিসটা মোহনবাগান ভিলার ওই মধ্যেই হতো, ওই বাগানের মধ্যেই হতো। এরপরে তারা লাহা কলোনিতে শিফট করে, শ্যামপুকুরের বিখ্যাত লাহাবাড়ির লাহা কলোনিতে শিফট করে। এরপরে তারা বাগবাজারের স্যাম স্কোয়ারে তাদের মাঠ স্থানান্তরিত করে। 1900 সাল অব্দি সেখানে প্র্যাকটিস হয়। 1900 খ্রিস্টাব্দে তারা ময়দানে চলে যায়, প্রেসিডেন্সি কলেজের সঙ্গে ভাগাভাগি করে একটি মাঠে তারা প্র্যাকটিস শুরু করে। এরপরে আমরা দেখব মোহনবাগান বিভিন্ন টুর্নামেন্ট খেলছে। 1911-র কথা আমরা সবাই জানি, সেগুলো আমরা পরবর্তী এপিসোডগুলোতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে মজার ব্যাপার, উত্তর কলকাতায় মানুষ হয়েছে বা উত্তর কলকাতায় পড়াশোনা করেছে, উত্তর কলকাতায় থেকেছে এরকম ছেলেপুলে যারা, তারা এই মাঠগুলো সব ভালো করে চেনে, তারা এই মাঠগুলোতে হয়তো খেলে এখন। লাহা কলোনির মাঠে তো আমরাও খেলেছি। আমরা খেলেছি লাহা কলোনির মাঠে। খেলার সময় অনেক সময় জানতাম না, আমার মনে আছে খুব ছোটবেলায় খেলার সময় একটা বন্ধু বলেছিল জানিস সেখানে মোহনবাগান খেলতো, আমি ভেবেছিলাম মজা করছে, আমি উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে ইতিহাস পড়তে গিয়ে আমরা জেনেছি এগুলো কতটা সত্যি। এবং আমাদের আশেপাশের ইতিহাস জানার ব্যাপারে এটাই মজার বিষয় যে আমরা খুব অনেক ছোট ছোট ইতিহাস দেখি না, পরে জানতে পেরে আমরা মুগ্ধ হয়ে যাই। আর এরপরে যদি আমরা আসি 1889 মোহনবাগানের পত্তন হচ্ছে, খুব কাছাকাছি সময় 2 বছরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করছে। সেটা গল্পটা যদি তুমি বল। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব আসলে কাছাকাছি সময় 2 বছরের মধ্যে, এটা নিয়ে একটা খুব মজার না ইন্টারেস্টিং একটা গল্প আছে, এটা ইতিহাস, সব জায়গাতেই পাওয়া যায়। মোহামেডান স্পোর্টিং ক্লাব আসলে শুরু হয়েছিল জুবিলি ক্লাব নামে 1887 সালে। কিন্তু 1887 সালে নবাব আজিজুল ইসলাম, বা তার নামের একটা ভেরিয়েশনও আছে কিছু কিছু জায়গায়, নবাব আজিজুল ইসলামটাই আমরা পাই, উনি গোড়াপত্তন করেছিলেন। ওনার সাথে 2জন মৌলবি, আব্দুল ঘানি এবং মোহাম্মদ ইয়াসিন। এরা প্রধানত হচ্ছে উর্দু স্পিকিং কমিউনিটি। আচ্ছা, উর্দুতে তারা কথা বলতেন। তারা নর্থ ইন্ডিয়া থেকে এসেছিলেন, নর্থ ইন্ডিয়ার মুসলিম কমিউনিটি। তারা মনে করেন যে এই যে ক্লাবগুলি এরিয়ান্স, ডালহৌসি এবং আরও বিভিন্ন জায়গায় যে ফুটবল খেলা হচ্ছে, তাতে মুসলমান সম্প্রদায় তারা খেলতে পারছে না, তাদের এন্ট্রি পাচ্ছে না তারা ম্যাক্সিমাম জায়গায়। মানে সেটা সত্যি, তখন একটা সামাজিক কারণেই সমাজের একটা দুটো ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ডিভাইড ছিল, ফলে হিন্দু মুসলিম একসাথে তখনও খেলছে না সেইভাবে। তো তারা মনে করে মুসলিম যারা যুবক, যারা কম বয়সী ইউথ, তাদের জন্যও একটা এরকম আমাদের ক্লাব তৈরি করা উচিত। সুতরাং তারা কিন্তু মুসলিম প্রোগ্রেসিভ সমাজের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে এগিয়ে আসে এবং তারা প্রথমে জুবিলি ক্লাব নামে ক্লাবটা তৈরি করে, তারপর সেটার নাম পাল্টে ক্রেসেন্ট ক্লাব হয়, সেটার তারপরে নাম পাল্টে হামিদিয়া ক্লাব হয়। এগুলো সব 1 বছরের মধ্যেই হচ্ছে। ফাইনালি 1891 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই নামটা
পায়, তারা নিজেরা অ্যাডপ্ট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেটা এখনও আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু প্রথম দিকে তারা কোন মাঠে খেলতো, কোথায় খেলতো, সেটা অতটা জানা যায় না। তারা সম্ভবত যে মাঠ, রেড ফোর্টের আশেপাশে, ফোর্ট উইলিয়ামের আশেপাশে, রেড ফোর্ট সরি, ফোর্ট উইলিয়ামের আশেপাশে তারা বিভিন্ন মাঠে ভাগ করে খেলতো। কিন্তু এখনকার যে মাঠ সেটা অনেকটাই পরে 1930-এর দশকে, যে সময় মোহামেডানের স্বর্ণযুগ, যেটা নিয়ে আমরা পরে আসবো। মোহামেডান 1930-এর শুরু থেকে 1940-এর শুরু ভারতীয় ফুটবলে একটা, যেটাকে বলা যেতে পারে রিভলিউশন নিয়ে আসে। সেটা নিয়ে আলাদা করে একটা এপিসোড হবে। কিন্তু এই সময় আরেকজনের নাম বলা খুব জরুরি। তিনি হচ্ছেন সিএ আজিজ। সিএ আজিজ, তিনি কিন্তু দুঃখীরাম মজুমদারের একদম সমসাময়িক, এবং দুঃখীরাম এবং সিএ আজিজকে একই রকম গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের রাখতে হবে, কারণ দুজন একসাথে তখন ভারতীয় ফুটবলারদের বুট পরে খেলার পক্ষে কথা বলছে। এবং সিএ আজিজ কলকাতায় একজন এরকম কারিগরকেও আবিষ্কার করে যে কিনা বুট তৈরি, তাকে শেখায় সে বুট তৈরি করা, এবং সেই বুট পরে আমরা দেখছি মোহামেডানের প্লেয়াররা একদম 20 শতকের শুরুর দিকেই খেলছে, তারা খেলা শুরু করে দিচ্ছে। তো মোহামেডান, এটা মনে রাখতে হবে, যদিও নামের মধ্যেই একটা ধর্মের ব্যাপার আছে এবং প্রথম দিকে মুসলিম যুবক ছাড়া আর কেউ খেলতো না এখানে, কিন্তু সারা ভারতবর্ষ থেকে মুসলিম, মানে ভারতবর্ষ বলতে আমি যেখানে লাহোর, এখনকার পাকিস্তান, বাংলাদেশ, এগুলোকেও বলছি, সেখান থেকেও মুসলিম যুবকদের তারা নিয়ে আসছে। সুতরাং তাদের রিচটা যে শুধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাংলাদেশ তা নয়, মুম্বাই, লাহোর, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গা থেকে তখন মোহামেডান স্পোর্টিংয়ে খেলতে আসছে। সুতরাং একটা ইনক্লুসিভ, প্রোগ্রেসিভ এবং সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলা একটা ক্লাব মোহামেডান স্পোর্টিং তৈরি করছে। তো এটাই হচ্ছে মোহামেডানের ইতিহাস। আমার মনে হয় এই দুটোর পরে আমরা আইএফএ প্রতিষ্ঠা, সেইটার দিকে এগিয়ে যাব। আমরা ডুরান্ট কাপের কথা বলবো, কিন্তু সেটা আজ আমরা আর বলছি না। না, আমরা আজকের এপিসোড এখানেই শেষ করি। পরবর্তী এপিসোডে আমরা আবার 1890-এর দশকে এবার ঢুকবো, আইএফএ শিল্ড, ডুরান্ট কাপ, এই ইতিহাসগুলো নিয়ে আরও কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং যেহেতু ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল নিয়ে কথা হচ্ছে, বাংলার ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবলের জয় হোক।